ভোটের দামামা বেজে গিয়েছে, 26শে ভোট। তার আগে আজ তৃণমূলের ফের একবার সাংগঠনিক বৈঠক, যে বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এই বৈঠকে বিশেষ নজর দেওয়া হবে উত্তরবঙ্গ এবং মতুয়াগড়ে। আমার সঙ্গে আবির রয়েছেন। আবির, উত্তরবঙ্গ এবং মতুয়াগড়ে যদি বিশেষ নজর দিতে হয় তাহলে এই দুটো জায়গায় বিজেপি শক্ত ঘাঁটি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে কর্মসূচি সেরকমই জোরদার করতে হবে, জনসংযোগ সেরকমই জোরদার করতে হবে। তার জন্য কি গাইডলাইন বা কি ম্যাপের কথা আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারেন বলে তোমার কাছ থেকে জানতে চাইব প্রথমত। দ্বিতীয়ত, এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তার বিরুদ্ধচারণ বা তার প্রতিবাদ প্রথম তৃণমূল কংগ্রেস করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। যখন এই মুহূর্তে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে রাজ্য জুড়ে একটা কাণ্ড কারখানা চলছে, কর্মকাণ্ড চলছে, এসআইআর নিয়ে কোনো নতুন কর্মসূচির কথা কি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে সেখান থেকে উঠে আসতে পারে? দেখো, রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত ইস্যুগুলো পরস্পরের সাথে সংযুক্ত হয়েছে, তার মধ্যে এসআইআর এবং বাকি যেগুলোর কথা বারবার ধরে তৃণমূল কংগ্রেস বলে আসছিল, সেগুলো মিলেমিশে গিয়েছে। এর আগে যখন সাংগঠনিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তখন এসআইআর প্রক্রিয়া শুরু হবে, আর এখন এসআইআর প্রক্রিয়া এবং এর মাঝে একাধিক রাজনৈতিক পরিস্থিতির বদল ঘটেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের যে বৈঠক, সে বৈঠকের ক্ষেত্রে যাদেরকে যে ধরনের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সেই দায়িত্ব কতটা পালন করতে পারলেন, অর্থাৎ পারফরমেন্স রিভিউ রিপোর্ট আজকে এটা নিয়ে আসা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে মতুয়াগড় এবং উত্তরবঙ্গ। তুমি যে প্রসঙ্গের কথা বললে অবশ্যই গুরুত্বপূর্ণ। আগের বৈঠকে উত্তরবঙ্গ নিয়ে তারা কি ভাবছেন তার একটা ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছিলেন, এবং আগামীকাল হচ্ছে মতুয়াগড় বনগাঁতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্মসূচি রয়েছে। তিনি সেখানে রাজনৈতিক সভা এবং রাজনৈতিক মিছিল করবেন। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস পরবর্তী কর্মসূচি নিয়ে কি যাবে সেটা সাংসদ, বিধায়ক বা একেবারে নিচু স্তরের যারা জনপ্রতিনিধি বা যারা সাংগঠনিক নেতারা রয়েছেন তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তৃতীয়ত যেটা জানতে পারা যাচ্ছে যে তৃণমূলের তরফ থেকে গোটা রাজ্য জুড়ে একটি কেন্দ্রীয়ভাবে কি কর্মসূচি নেওয়া হতে পারে, এবং এর আগেও বারবার ধরে অভিষেক তিনি ইঙ্গিত দিয়েছেন যে তিনি বিভিন্ন জেলাগুলোতে তিনি সফর করবেন, ক্যাম্পগুলোতে যাবেন এবং সেখানে গিয়ে মানুষজনের সাথে কথা বলবেন। ফলে পুরোদস্তুর রাজনৈতিক কর্মসূচি শুরুর ক্ষেত্রে সেই কর্মসূচি যথেষ্ট উল্লেখযোগ্য হতে পারে। তবে মূল যে বিষয় আজকে বৈঠকের ক্ষেত্রে, এক, বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজেই গিয়েছে, এবং অনেকেই বলছেন যে বিহার নির্বাচনের ফল প্রকাশের পর এই রাজ্যে কার্যত নির্বাচন প্রক্রিয়ায় বলা যায় যে কার্যত সমস্ত রাজনৈতিক দলগুলো শুরু করে দিয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে বিধায়ক, সাংসদ, সাংগঠনিক জনপ্রতিনিধি, সাংগঠনিক নেতা, তাদের কার কি কাজ হবে এবং তারা কতটা কাজ করে উঠতে পারবেন এবং কি কাজ পার্টি তাদের কাছ থেকে চাইছে, তার যে একটি গাইডলাইন আজকে তিনি প্রকাশ করবেন বা কর্মসূচি সংক্রান্ত বিষয়ে তিনি ঘোষণা করতে চলেছেন, এমনটাই তৃণমূল সূত্রের খবর। ধন্যবাদ আবির। এবং এই যে ভোট সামনে, তার জন্য এই সাংগঠনিক কর্মসূচি, সাংগঠনিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যেখানে মতুয়াগড় উত্তরবঙ্গ দুটিকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হবে, সেই মতুয়াগড় প্রসঙ্গে বলতে গেলে বলতে হবে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ে মিছিল। 26শে বাংলা দখলের লড়াই, 25শেই পথে নামছে তৃণমূল। রাজ্যের শাসক দলের বিশেষ নজর উত্তরবঙ্গ এবং উত্তর 24 পরগনার মতুয়াগড়, বনগাঁয়। মঙ্গলবার মতুয়াগড়ে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে বাড়তি নজর থাকবে উত্তরবঙ্গ এবং মতুয়াগড়ে। ভোটের বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর চলছে। তৃণমূলের দাবি, এসআইআর এর নথি জোগাড় করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে মতুয়াদের। বাংলায় যেভাবে এসআইআর হচ্ছে তা নিয়ে শুরু থেকেই চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর বন্ধের দাবিও তুলেছেন তিনি। এই প্রেক্ষাপটে এবার মতুয়াগড়ে মমতা। মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে জনসভা, তার আগে প্রায় 3 কিলোমিটারের মিছিল চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত। সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি। সব স্তরের জনপ্রতিনিধি এবং সাংগঠনিক পদাধিকারীরা থাকবেন বৈঠকে। অভিষেকের বৈঠকে প্রায় 10,000 নেতার উপস্থিত থাকার কথা। এই বৈঠকে তৃণমূল শীর্ষ নেতৃত্বের নজর মূলত দুদিকে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মতুয়াগড়। এসআইআর চলাকালীন নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল নেতাদের। সেই দায়িত্ব তাঁরা কতটা পালন করেছেন তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। পাশাপাশি এসআইআর এর দ্বিতীয় ধাপের জন্যও টার্গেট বেঁধে দেওয়া হতে পারে। 26-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নজরে সেই এলাকাগুলি যেখানে 24-এর লোকসভা ভোটেও তুলনায় ভালো ফল করেছে বিজেপি। গত লোকসভা ভোটে রাজ্য জুড়ে তৃণমূলের ঝড়, কিন্তু উত্তরবঙ্গে বিজেপি এগিয়ে ছিল।
লোকসভা নির্বাচনের ফলের নিরিখে উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এগিয়ে 32টিতে, তৃণমূল এগিয়ে 15টিতে। উত্তরে যেমন রাজবংশী আদিবাসী ভোট, দক্ষিণে তেমনই বড় ফ্যাক্টর মতুয়া। 24 লোকসভা ভোটে মতুয়াগড় বলে পরিচিত বনগাঁ আসনে জেতেন বিজেপির শান্তনু ঠাকুর। এবার সেখানে বিশেষ নজর তৃণমূলের। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। একাদশ দ্বাদশের পর এবার নবম দশমের রেজাল্ট। আজ বিকেলে এসএসসির রেজাল্ট আউট। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন সোমরাজ? দেখো, আজ সন্ধ্যের পর স্কুল সার্ভিস কমিশন নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করবে। গত 7ই সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা নিয়েছিল। তোমাকে জানিয়ে রাখি, নবম দশমের মোট শূন্যপদ এখনো পর্যন্ত রয়েছে 23,212টি। 11টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। গত 7ই সেপ্টেম্বর মোট 2,93,912 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। আজ সন্ধ্যের সময় স্কুল সার্ভিস কমিশন যে ফলাফল প্রকাশ করবে, সেখানে শুধুমাত্র পরীক্ষার্থীরাই জানতে পারবেন যে লিখিত পরীক্ষায় তারা কত নম্বর পেয়েছেন। অর্থাৎ আলাদা করে কোনো তালিকা আজ কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে না। শুধুমাত্র পরীক্ষার্থীরাই জানতে পারবেন ওয়েবসাইট থেকে তাদের রোল নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে যে তারা কত নম্বর পেয়েছেন লিখিত পরীক্ষায়। পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি যে আজকে 11টি বিষয়ের চূড়ান্ত উত্তরপত্র বা ফাইনাল অ্যান্সার কি সেটাও প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। সেটাও প্রকাশ করা হবে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে। অর্থাৎ একদিকে যেমন লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে, তেমনি 11টি বিষয় নবম দশমের শিক্ষক নিয়োগের চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করা হবে। আবারও তোমাকে জানাচ্ছি, সন্ধ্যে 7টার পর স্কুল সার্ভিস কমিশন নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। সোমরাজ, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, তা হলো এই যে একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া থেকে 106 জনের নাম বাদ দেওয়া হয়েছে। কেন? দেখো অতনু, এটা সব থেকে নজিরবিহীন একটা পদক্ষেপ। এই প্রথম স্কুল সার্ভিস কমিশন কোনো নিয়োগ প্রক্রিয়া চলাকালীন প্রার্থীদের নাম বাতিল করে দিল। গত শনিবারই আমরা জানিয়েছিলাম যে সংখ্যাটা প্রায় 300 ছিল, যাদের চিহ্নিত করা হয়েছে ভুল তথ্য দেওয়ার কারণে। যেটা দেখা যাচ্ছে যে এই 300 জনের মধ্যে 106 জনের নামই বাতিল করে দেওয়া হলো নিয়োগ প্রক্রিয়া থেকে। মূলত কেন বাতিল করা হলো না, স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সময় যখন তারা আবেদন করেন, সেই সময় যা তথ্য দিয়েছিলেন বা ডকুমেন্ট দিয়েছিলেন, আর যখন ভেরিফিকেশন প্রক্রিয়া হলো সেই সময় যে ডকুমেন্ট তারা সাবমিট করলেন, দেখা যাচ্ছে একাধিক ভুলে ভরা। কারোর অভিজ্ঞতার নম্বরে ভুল রয়েছে, কেউ কেউ আবার কাস্ট সার্টিফিকেট ভুয়ো দিয়েছেন, জাল কাস্ট সার্টিফিকেট দিয়েছেন, কেউ কেউ আবার অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির সংখ্যাটা কম থাকলেও দেখা যাচ্ছে অভিজ্ঞতার নম্বরে ভুল দেওয়া এবং ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেওয়া, শিক্ষাগত যোগ্যতার যে ডকুমেন্ট সেখানেও দেখা যাচ্ছে একাধিক ভুল রয়েছে, যেগুলি তারা আবেদনের সময় দিয়েছিলেন, আর যখন ভেরিফিকেশন হয়েছে তখন দেখা যাচ্ছে সেখানে একাধিক অসঙ্গতি ধরা পড়লো। সেই কারণে 106 জনের নামই বাতিল করে দেওয়া হলো নিয়োগ প্রক্রিয়া থেকে, অর্থাৎ ডিসকোয়ালিফাই করে দেওয়া হলো। স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে প্রকাশ করে সেই তালিকা জানিয়ে দিল এবং সেখানে প্রার্থীদের নাম, তারা কোন বিষয়ের জন্য আবেদন করেছিলেন এবং কেন বাদ দেওয়া হলো সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। যে কেন বাদ দেওয়া হলো তাদের নাম, এবং তাদের নাম বাদ দেওয়ার অন্যতম কারণ যে তারা ভুল তথ্য দিয়েছেন এবং ভুল তথ্য দেওয়ার কারণেই তারা কাট অফ মার্ক পর্যন্ত কেউ কেউ পৌঁছাতে পারেননি। আবার কেউ কেউ তো শিক্ষকতার অভিজ্ঞতা নেই, কিন্তু শিক্ষকতার অভিজ্ঞতা আছেন বলে তারা আবেদনের সময় দাবি করেছিলেন। এর মধ্যে পার পাওয়া যাবে না। এবার এসএসসি যথেষ্ট কড়া মনোভাব দেখাচ্ছে, আর সেই জন্য এই 106 জনের নাম বাদ দেওয়া হয়েছে নিয়োগ প্রক্রিয়া থেকে।